বাসা খালি, শুধু কাজের বুয়া আছে। বাকি সবাই নাকি বিয়ে বাড়িতে গেছে, ফিরতে রাত হবে, আবার না ফেরার সম্ভাবনাও আছে। কার বিয়ে শওকত সাহেব কিছুই জানেন না। তাকে কেউ কিছু বলেনি, বলার প্রয়োজন মনে করেনি। তিনি হাত মুখ ধুয়ে বারান্দার ইজি চেয়ারে চোখ বন্ধ করে রইলেন। এতে যদি মাথা ধরাটা কমে। ইদানিং তার ঘন ঘন মাথা ধরেছে। চোখ আরো খারাপ করছে কিনা কে জানে। চোখের ডাক্তারের কাছে একবার গেলে হয়, যেতে ইচ্ছা করছে না। ডাক্তারের কাছে যাওয়া মানেই টাকার খেলা। ডাক্তারের ভিজিট, নতুন চশমা, নতুন ফ্রেম। কাজের বুয়া তাকে নাস্তা দিয়ে গেল। একটা পিরিচে কয়েক টুকরা পেঁপে, আধপাটি মুড়ি এবং সরপড়া চা। পেঁপেটা খেতে তিতা তিতা লাগে। মুড়ি মিয়ে গেছে, দাঁতে চাপে রাবারের মতো চ্যাপ্টা হয়ে যাচ্ছে। তার প্রচণ্ড খিদে লেগেছিল। তিনি তিতা পেঁপে এবং মিয়ান্না মুড়ি সবটা খেয়ে ফেললেন। চা খেলেন। গরম চা খেয়ে মাথা ধরাটা কমবে ভেবেছিলেন, কমল না, কারণ চা গরম ছিল না। এই কাজের বুয়া গরম চা বানানোর কায়দা জানে না। তার চা সবসময় হয় কুসুম গরম। শওকত সাহেব মাথা ধরা ট্যাবলেটের খোঁজে শোবার ঘরে ঢুকলেন। টেবিলের ড্রয়ারে প্যারাসিটামল ট্যাবলেট থাকার কথা, কিছুই পাওয়া গেল না। ড্রয়ারের ভেতর হাত আয়নাটা ঢোকানো। মনোয়ারা নিশ্চয়ই রেখে দিয়েছে। আচ্ছা, আয়নার ভেতর মেয়েটা কি এখনো আছে? শওকত সাহেব আয়না হাতে নিলেন, অস্বস্তি নিয়ে তাকালেন। আশ্চর্য, মেয়েটা তো আছে। আগেরবার বসেছিল, এখন দাঁড়িয়ে আছে, আগের ফ্রকটা গায়ে। মেয়েটা খুব সুন্দর তো, গাল, মুখ, মায়া মায়া চেহারা। বয়স কত হবে? 11-12 বেশি না, কমও হতে পারে। মেয়েটার গলায় নীল পুঁথির মালা। মালাটা আগে লক্ষ্য করেননি। শওকত সাহেব নিচু গলায় বললেন, তোমার নাম? মেয়েটা মিষ্টি গলায় বলল, চিত্রলেখা। বাহ, সুন্দর নাম। মেয়েটা লাজুক ভঙ্গিতে হাসল। শওকত সাহেব আর কি বলবেন ভেবে পেলেন না। মেয়েটাকে আর কি বলা যায়? আয়নার ভেতর সে এলো কি করে, এটাকে জিজ্ঞেস করবেন? প্রশ্নটা মেয়েটার জন্য জটিল হয়ে যাবে না তো? জটিল প্রশ্ন জিজ্ঞেস করে লাভ নেই। তিনি কিছু জিজ্ঞেস করার আগে মেয়েটা বলল, আপনার কপালে কি হয়েছে? ব্যথা পেয়েছি। জিএম সাহেবের ঘর থেকে বের হবার সময় দরজায় ধাক্কা খেলাম। খুব বেশি ব্যথা পেয়েছেন? খুব বেশি না। তুমি কোন ক্লাসে পড়ো? আমি পড়ি না। স্কুলে যাও না? হুম। আয়নার ভেতর তুমি এলে কি করে? তাও জানি না। তোমার বাবা মা তারা কোথায়? জানি না। তোমার মা বাবা আছেন তো? আছেন না? জানি না। তুমি কি একা থাকো? হুম। শওকত সাহেব লক্ষ্য করলেন মেয়েটা কেঁপে কেঁপে উঠছে। বুকের উপর দুটি হাত আড়াআড়ি করে রাখা। মনে হয় তার শীত লাগছে, অথচ এটা চৈত্র মাস। শীত লাগার কোনো কারণ নেই। তিনি নিজে গরমে সিদ্ধ হয়ে যাচ্ছেন। মাথার উপর ফ্যান ঘুরছে, আর বাতাসটা পর্যন্ত গরম। কাঁপছ কেন? শীত লাগছে নাকি? এখানে খুব শীত। তোমার কি গরম কাপড় নেই? না। তোমার এই একটাই জামা? আমাকে তুমি চেনো? চিনি। আমি কেবল তো তা বলতে পারি না। আমার নাম জানো? আপনি তো আপনার নাম বলেননি, জানবো কিভাবে? আমার নাম শওকত, শওকত আলী। হো, আচ্ছা। আমার 3 মেয়ে। ছেলে নাই? না, ছেলে নাই। আপনার মেয়েরা কোথায় গেছে? বিয়ে বাড়িতে গেছে। কার বিয়ে?
কার বিয়ে আমি ঠিক জানি না, আমাকে বলেনি। আপনার মেয়েদের নাম কি? বড় মেয়ের নাম ইরা, মেজোটার নাম সোমা, সবচেয়ে ছোটটার নাম কল্পনা। ওদের নামে কোনো মিল নেই কেন? সবাই তো মিলিয়ে দিয়ে মেয়েদের নাম রাখে। বড় মেয়ের নাম ইরা হলে মেজোটার নাম হয় মীরা, ছোটটার নাম হয় নীরা। ওদের মা নাম রেখেছেন, মিল দিতে ভুলে গেছে। আপনি নাম রাখেননি কেন? আমিও রেখেছিলাম, আমার নাম কারো পছন্দ হয়নি। আপনি কি নাম রেখেছিলেন? বড় মেয়ের নাম রেখেছিলাম বেগম রোকেয়া। মহিয়সী নারীর নামে নাম, তার মা পছন্দ করেননি। তার মার দোষ নেই, পুরনো দিনের নাম তো, সেই জন্যে পছন্দ হয়নি। বেগম রোকেয়া কে? তোমাকে বললাম না, মহিয়সী নারী। রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মেছিলেন, মেয়েদের শিক্ষা বিস্তারের জন্যে প্রাণপাত করেছিলেন। তুমি তার নাম শোনোনি? জি না। কলিং বেল বেজে উঠল। শওকত সাহেব আঁতকে উঠলেন। ওরা বোধহয় চলে এসেছে। তিনি আয়না ড্রয়ারে রেখে দরজা খোলার জন্য গেলেন। ওদের সামনে আয়না বের করার কোনো দরকার নেই। তারা কি না কি মনে করবে? দরকার কি? অবশ্যই আয়না তিনি নিজেও কিছু দেখছেন না। সম্ভবত এটা তার কল্পনা, কিংবা তিনি পাগল হয়ে যাচ্ছেন। ছোটবেলায় তিনি যখন স্কুলে পড়তেন, তখন তাদের অবনী স্যার স্কুলের সামনে বড় আম গাছটার সঙ্গে কথা বলতেন। কেউ দেখে ফেলে খুব লজ্জা পেতেন। এক বর্ষাকালে তিনি স্কুলের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখেন অবনী স্যার আম গাছের সঙ্গে কথা বলছেন। অবনী স্যার তাকে দেখে খুব লজ্জা পেয়ে বললেন, সন্ধ্যাবেলা এমন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে হাঁটবি না, খুব সাপের উপদ্রব। তার পরের বছরই স্যার পুরোপুরি পাগল হয়ে গেলেন। তার আত্মীয় স্বজন তাকে নিয়ে ইন্ডিয়া চলে গেল। কে জানে, তিনি নিজেও হয়তো পাগল হয়ে যাচ্ছেন। পুরোপুরি পাগল হবার পর তার স্ত্রী ও মেয়েরা হয়তো তাকে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করে আসবে। পাবনায় ভর্তি হতে কত টাকা লাগে কে জানে। টাকা বেশি লাগলে ভর্তি নাও করতে পারে। হয়তো নিজেদের বাড়িতেই দরজায় তালা বন্ধ করে রাখবে, কিংবা অন্য কোনো দূরের শহরে নিয়ে ছেড়ে দিয়ে আসবে। পাগল পুষতে না পারলে দূরে ছেড়ে দিয়ে আসতে হয়। এতে দোষ হয় না, পাগল তো আর মানুষ না, তারা বোধশক্তিহীন জন্তুর মতো। মনোয়ারা বিয়ে বাড়ি থেকে মেয়েদের নিয়ে ফেরেননি। মেজ মেয়ের মাস্টার এসেছে। শওকত সাহেব বললেন, ওরা কেউ বাসায় নেই, বিয়ে বাড়িতে গেছে, আপনি বসেন, চা খান। মাস্টার সাহেব বললেন, আচ্ছা, চা এক কাপ খেয়েই যাই। শওকত সাহেব বুয়াকে চায়ের কথা বলে এসে শুকনো মুখে মাস্টারের সামনে বসে রইলেন। তার মেজাজ একটু খারাপ হলো। মাস্টারের চা খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সামনে বসে থাকতে হবে, টুকটাক কথা বলতে হবে। কি কথা বলবেন? মাস্টার সাহেব বললেন, আপনার গালে কি হয়েছে? দাড়ি শেভ করতে গিয়ে গাল কেটে গেছে। আয়নাটা খারাপ, ভালো দেখা যায় না। নতুন একটা কিনে নেন না কেন? ইরার মাকে বলেছি, ও সময় করতে পারে না। আপনার ছাত্রে পড়াশোনা কেমন করছে? ভালো, মেতে একটু উইক। আপনি কি শুধু ম্যাথ পড়ান? আমি সায়েন্স সাবজেক্ট সবই দেখাই, ফিজিক্স, কেমিস্ট্রি। বুয়া চা নিয়ে এসেছে। শুধু চা না, পেয়েছে পেঁপে এবং মুড়ি। মাস্টার সাহেব আগ্রহ করে তিতা পেঁপে এবং মিয়ান্না মুড়ি খাচ্ছেন। প্রাইভেট মাস্টাররা যে কোনো খাবার আগ্রহ করেই খায়। শওকত সাহেব কথা বলার আর কিছুই পাচ্ছেন না। একবার ভাবলেন আয়নার ব্যাপারটা নিয়ে কথা বলবেন। নিজেকে সামলালেন, কি দরকার। মাস্টার সাহেব। জি? আপনি তো সায়েন্স টিচার, আয়নাতে যে ছবি দেখা যায়, কিভাবে দেখা যায়? আলো অবজেক্ট থেকে আয়নাতে পড়ে, সেখান থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে। শওকত সাহেব বিতস্ত করে বললেন,
কোনো বস্তু যদি আয়নার সামনে না থাকে তাহলে তো তার ছবি দেখার কোনো কারণ নেই, তাই না? মাস্টার সাহেব খুবই অবাক হয়ে বললেন, তা তো বটেই। এটা জিজ্ঞেস করছেন কেন? এমনি জিজ্ঞেস করছি, কোনো কারণ নেই। কথার কথা, কিছু মনে করবেন না। শওকত সাহেব খুবই লজ্জা পেয়ে গেলেন। পরদিন অফিসে যাবার সময় শওকত সাহেব আয়নাটা খবরের কাগজে মুড়ে সঙ্গে নিয়ে নিলেন। কেন নিলেন নিজেও ঠিক জানেন না। অফিসের ড্রয়ারে আয়না রেখে সাজিদুল করিমের সঙ্গে কম্পিউটার নিয়ে খটখট করতে লাগলেন। কিভাবে উইন্ডো খুলে সেখান থেকে সিস্টেম ফোল্ডার বের করতে হয়, ডাটা এন্ট্রি, ডাটা প্রসেসিং, 14 রকম যন্ত্রণা। তিনি মুগ্ধ হলেন ছেলেটার ধৈর্য দেখে। তিনি যে সব গুবলেট করে দিচ্ছেন তার জন্য সাজিদুল করিম একটুও রাগ করছে না। একই জিনিস বারবার করে বলছে, এমনভাবে কথা বলছে যেন তিনি বয়স্ক একজন মানুষ না, বাচ্চা একটা ছেলে। সাজিদুল করিম বলল, স্যার আসুন, আমরা একটু রেস্ট নিই, চা খাই, তারপর আবার শুরু করব। শওকত সাহেব বললেন, আমাকে দিয়ে আসলে কিছু হবে না, বাদ দাও। বাদ দিলে চলবে কি করে স্যার? কম্পিউটার চলে এসেছে, এখন তো আর আপনি লম্বা লম্বা যোগ বিয়োগ করতে পারবেন না। ব্যালেন্স শিট তৈরি হবে কম্পিউটারে। শওকত সাহেব ক্লান্ত গলায় বললেন, আমি পারবো না, যারা পারবে তারা করবে, চাকরি ছেড়ে দেব। কি যে স্যার বলেন, চাকরি ছেড়ে দেবেন মানে? চাকরি ছাড়লে খাবেন কি? আপনি মোটেই ঘাবড়াবেন না, আমি আপনাকে কম্পিউটার শিখিয়েই ছাড়ব। আমার সাংঘাতিক জেদ। চা খেতে খেতে শওকত সাহেব ছেলেটার সঙ্গে কিছু গল্প করলেন। গল্প করতে খারাপ লাগলো না, তবে এই ছেলে কম্পিউটার ছাড়া কোনো গল্প জানে না। কোনো এক ভদ্রলোক তার কিছু জরুরি ডাটা ভুল করে ইরেজ করে ফেলেছিলেন, প্রায় মাথা খারাপ হবার মতো জোগাড়। সেই ডাটা কিভাবে উদ্ধার হলো তার গল্প সে এমনভাবে করল যেন এটা এক লোমহর্ষক গল্প। বুঝলেন স্যার, 2টা প্রোগ্রাম আছে যা দিয়ে ট্র্যাশ ক্যানে ফেলে দেয়া ডাটা উদ্ধার করা যায়। একটা প্রোগ্রামের নাম নট ইউটিলিটিস আর একটির নাম কমপ্লিট আনডিলিট। খুবই চমৎকার প্রোগ্রাম। শওকত সাহেব ড্রয়ার থেকে খবরের কাগজে মোড়া আয়না বের করলেন। খুব সাবধানে কাগজ সরিয়ে আয়না বের করলেন। সাজিদুল করিমের হাতে আয়নাটা দিয়ে বললেন, জিনিসটা একটু ভালো করে দেখো তো। জিনিসটা কি? একটা আয়না। সাজিদুল করিম ঘুরিয়ে ফিরিয়ে আয়না দেখল। শওকত সাহেব কৌতূহলী গলায় বললেন, দেখলে? সাজিদুল করিম বিস্মিত হয়ে বলল, দেখলাম। কি দেখলে বলো তো? পুরানো একটা আয়না দেখলাম, পাড়া নষ্ট হয়ে গেছে। আর তো কিছু দেখলাম না। আর কিছু কি দেখার আছে? না, আমার শখের একটা আয়না। শওকত সাহেব আয়নাটা কাগজে মুড়তে শুরু করলেন। সাজিদুল করিম এখনো তার দিকে বিস্মিত চোখে তাকিয়ে আছে। শওকত সাহেবের মনে হলো তিনি ছোটবেলায় অবনী স্যারকে গাছের সঙ্গে কথা বলতে দেখে এইভাবেই বোধহয় তাকিয়েছিলেন। সাজিদুল করিম চলে যাবার পর তিনি তার ঘরের দরজা বন্ধ করে দিলেন। আয়নাটা বের করলেন। ওই তো মেয়েটাকে দেখা যাচ্ছে। মেয়েটাকে কেমন দুঃখী দুঃখী লাগছে। শওকত সাহেব মৃদু গলায় বললেন, কেমন আছো চিত্রলেখা? ভালো। তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? মন খারাপ? মন খারাপ কেন? একা একা থাকি তো, এই জন্যে মন খারাপ। মাঝে মাঝে আবার ভয় ভয় লাগে। কিসের ভয়? জানি না কিসের ভয়। এটা কি আপনার অফিস? আপনার টেবিলের উপর কি বাক্সের মতো? এটা হচ্ছে একটা কম্পিউটার, IBM কম্পিউটার। কম্পিউটার কি? একটা যন্ত্র, হিসাব নিকাশ করে। আচ্ছা শোনো না চিত্রলেখা, তোমার বাবা মা আছেন? জানি না তো। তুমি আজ কিছু খেয়েছ? না। তোমার খিদে লেগেছে? তুমি যেখানে থাকো সেখানে কোনো খাবার নেই? না। জায়গাটা কেমন? জায়গাটা কেমন আমি জানি না, খুব শীত।
শওকত সাহেব দেখলেন মেয়েটা শীতে কাঁপছে, পাতলা সুতি জামায় শীত মানছে না। তিনি কি করবেন বুঝতে পারলেন না। এই শীতার্ত ক্ষুধার্ত মেয়েটার জন্য তিনি কি বা করতে পারেন। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়নাটা কাগজে মুড়ে ড্রয়ারে রেখে দিলেন। তার নিজেরও খিদে লেগেছে। বাসা থেকে টিফিন ক্যারিয়ার করে খাবার এনেছেন। কোনো উপায় কি আছে মেয়েটাকে খাবার দেয়ার? আরে কি আশ্চর্য, তিনি এসব কি ভাবছেন? আয়নায় যা দেখছেন সেটা মনের ভুল ছাড়া আর কিছুই না। এটাকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। আসলে আয়নাটা তার দেখাই উচিত না। তিনি টিফিন ক্যারিয়ার নিয়ে অফিস ক্যান্টিনে খেতে গেলেন, কিন্তু খেতে পারলেন না। বারবার মেয়েটার শুকনো মুখ মনে পড়তে লাগল। তিনি হাত ধুয়ে উঠে পড়লেন। বাসায় ফিরতে ফিরতে তার সন্ধ্যা হয়ে গেল। সাধারণত অফিস থেকে তিনি সরাসরি বাসায় ফিরেন। আজ একটু ঘুরলেন। সোহরাওয়ার্দী উদ্যানে বেঞ্চিতে বসে রইলেন। তার ভালোই লাগলো। ফুরফুরে বাতাস দিচ্ছে, চারদিকে গাছপালা, কেমন শান্তি শান্তি ভাব। দুপুরে কিছু খাননি বলে খিদেটা এখনো জানান দিচ্ছে। বাদামওয়ালা বুট বাদাম বিক্রি করছে। 1 ছটাক বাদাম কিনে ফেলবেন নাকি? কত দাম 1 ছটাক বাদামের? তিনি হাত উঁচিয়ে বাদামওয়ালাকে ডাকলেন। তারপরে মনে হলো বাচ্চা একটা মেয়ে না খেয়ে আছে। তার মনটা খারাপ হয়ে গেল। বাদাম না কিনেই তিনি বাসার দিকে রওনা হলেন। বাসায় ফেরা মাত্র তাকে নাস্তা দেয়া হলো। তিতা পেঁপের টুকরা, মিয়ান্না মুড়ি। মনে হয় অনেকগুলো তিতা পেঁপে কেনা আছে এবং টিন ভর্তি মিয়ান্না মুড়ি আছে। এগুলো শেষ না হওয়া পর্যন্ত তাকে খেতেই হবে। ঘরের ভেতর থেকে হারমোনিয়ামের শব্দ আসছে। অপরিচিত একজন পুরুষ নাকি গলায় সারেগামা করছে। ইরার গলা পাওয়া যাচ্ছে। ইরা গান শিখছে নাকি? সারেগা রেগামা গামা পা মা পা ধা পানি নিসা। মনোয়ারা চায়ের কাপ নিয়ে শওকত সাহেবের সামনে রাখতে রাখতে বললেন, ইরার জন্য গানের মাস্টার লিখে দিলাম। সপ্তাহে 2 দিন আসবে। 1500 টাকা সে নেয়। বলে কয়ে 1000 করেছি। তবলুচিকে দিতে হবে 300। মেয়ের এত শখ, তোমাকে বলে তো কিছুই হবে না। কার কি শখ, কি ইচ্ছা তুমি কিছুই জানো না। যা করার আমাকেই করতে হবে। শওকত সাহেব নিঃশব্দে চায়ের কাপে চুমুক দিলেন। 1000 যোগ 300, 1300। বাড়তি 1300 টাকা কোত্থেকে আসবে? সামনের মাস থেকে বেতন কমে যাবে। প্রভিডেন্ট ফান্ড থেকে 10,000 টাকা লোন নিয়েছিলেন। সামনের মাস থেকে 500 টাকা করে কাটা শুরু হবে। উপায় হবে কি? তিনি কম্পিউটারও শিখতে পারছেন না। সত্যি সত্যি যদি এই বয়সে চাকরি চলে যায় তখন? মনোয়ারা বলেন, তোমাদের কলেজ থেকে স্টাডি ট্যুরে যাচ্ছে, তার 1000 টাকা দরকার। তোমাকে আগে ভাগে বলে রাখলাম। কি কথা বলছো না কেন? শওকত সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে ফ্যাকাশে ভাবে হাসলেন। কিছু বললেন না। তোমার সঙ্গে বসে যে দুটো কথা বলবো সে উপায় তো নেই। মুখ সেলাই করে বসে থাকবে। আশ্চর্য এক মানুষের সঙ্গে জীবন কাটালাম। মনোয়ারা উঠে চলে গেলেন। ঘরের ভেতর থেকে এখন গানের কথা ভেসে আসছে। মনে হচ্ছে ওস্তাদ টিচার প্রথম দিনই গান শেখাচ্ছেন। তুমি বাসো কিনা তা আমি জানি না, ভালোবাসো কিনা তা আমি জানি না। আমার কাজ আমি বন্ধ করিয়ে যে যাব, চিন্তা হইতে আমি চিতান হলে যাব। শওকত সাহেব একা বসে আছেন। রাতে ভাত খাবার ডাক না আসা পর্যন্ত একাই বসে থাকতে হবে। আয়নাটা বের করে মেয়েটার সঙ্গে দুটো কথা বললে কেমন হয়? কেউ এসে দেখে না ফেললে হলো, দেখে ফেললে সমস্যা। কেমন আছো চিত্রলেখা? জি ভালো আছি। কে গান গাচ্ছে? আমার বড় মেয়ে। ইরা? হ্যাঁ ইরা। তোমার দেখে নাম মনে আছে? মনে থাকবে না কেন? আমার সবার নামই মনে আছে। ইরা, সোমা, কল্পনা। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার খুব মন খারাপ। আপনার কি হয়েছে? কিছু হয়নি রে মা। শওকত সাহেবের গলা ধরে গেল। দিনের পর দিন তার মন খারাপ থাকে। কেউ জানতে চায় না তার মন খারাপ কেন।
আয়নার ভেতরের এই মেয়ে জানতে চাচ্ছে। তার চোখে প্রায় পানি আসার উপক্রম হলো। তিনি প্রসঙ্গ পাল্টাবার জন্য বললেন, তুমি কি গান জানো? জি না। আচ্ছা শোনো, তুমি যে বলেছিলে খিদে লেগেছে, কিছু কি খেয়েছ? খিদে কমেছে? মেয়েটা মিষ্টি করে হাসল। মজার কোনো কথা বলছে এমন ভঙ্গিতে বলল, আপনি কি যে বলেন, খাবো কি করে? আমাদের এখানে কি কোনো খাবার আছে? খাবার নেই? না, কিছু নেই। এটা একটা অদ্ভুত জগৎ। শুধু আমি একা থাকি, কথা বলারও কেউ নেই, শুধু আপনার সঙ্গে কথা বলি। শওকত সাহেব লক্ষ্য করলেন মেয়েটা আগের মতো দুহাত বুকের উপর রেখে থরথর করে কাঁপছে। তিনি কোমল গলায় বললেন, শীত লাগছে মা? লাগছে, এখানে খুব শীত। যখন বাতাস দেয় তখন প্রচণ্ড ঠান্ডা লাগে। আমার তো শীতের কাপড় নেই, এই একটা ফ্রক। দুঃখে শওকত সাহেবের চোখে প্রায় পানি এসে গেল। তখন মনোয়ারা বারান্দায় এসে দাঁড়াল। শীতল গলায় বললেন, আয়না হাতে বারান্দায় বসে আছো কেন? কল্পনার পাশে বসে তার পড়াটা দেখিয়ে দিলেও তো হয়। সব বাবারই ছেলে মেয়েদের পড়াশোনা দেখিয়ে দেয়, একমাত্র তোমাকে দেখলাম অফিস থেকে এসে বটগাছের মতো বসে থাকো। বাবার কিছু দায়িত্ব তো পালন করবে। শওকত সাহেব আয়নাটা রেখে কল্পনার পড়া দেখানোর জন্য উঠে দাঁড়ালেন।